আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। কেন ভারতীয় পণ্যের দ্বিগুণ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প, বলল হোয়াইট হাউস। পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন, শঙ্কিত যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার হঠাৎ কেন পদোন্নতির সুপারিশ। পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবে বাংলাদেশের প্রবাসী ভোটাররা। গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। জেলেনস্কির সঙ্গে বৈঠকে গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন। অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা, মুখোমুখি নেতানিয়াহু ও আলবানিজ। মুম্বাই ও মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ ৫। উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠানোয় চীনা নাগরিককে ৮ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্কের প্রভাবে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ রপ্তানি কমল জাপানের। এবার অফিসিয়াল টিকটক চালু করল হোয়াইট হাউস। এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা করছে ইসরায়েল। পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০৬। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক। এবার হত্যা মামলায় অভিনেতা সিদ্দিককে গ্রেফতার। হামাসের ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব, যা বলল ইসরায়েল। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তানের হাই কমিশনার। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট, এবার বিস্তারিত সংবাদ। কেন ভারতীয় পণ্যের দ্বিগুণ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে ভারতীয় পণ্যের দ্বিগুণ শুল্ক চাপানো হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিন স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে বিরতি রাখতে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছে। লেভিট জানিয়েছে, আগে ঘোষিত ২৫% শুল্কের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ ট্রাম্প ভারতের উপর শুল্ক হার ৫০% উন্নীত করেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে সর্বজনীন চাপ তৈরি করেছে, ভারতের উপর নিষেধাজ্ঞা সহ তিনি নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। তার অবস্থান স্পষ্ট, এই যুদ্ধ দ্রুত শেষ হোক। সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিয়েছেন। বৈঠকের পর ট্রাম্প একে খুব সফল বলে বর্ণনাও করেছেন। আর এখন জেলেনস্কিকে এখন পর্যন্ত সেরা আলোচক হিসেবে আখ্যায়িত করেছেন। লেভিট বলেন, ট্রাম্পের প্রচেষ্টায় ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রে এসে সমর্থন জানিয়েছে এবং ন্যাটো মহাসচিব সহ ইউরোপীয় নেতারা বৈঠকে অংশ নিয়ে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চান, দ্রুত যুদ্ধের অবসান চান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বৈঠক করাতে যুক্তরাষ্ট্র কাজ করছে। লেভিট সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রেসিডেন্ট প্রায় বলেন তিনি ক্ষমতায় থাকলে যুদ্ধ হতোই না। পুতিন নিজেও একথা স্বীকার করেছেন। ট্রাম্পের মেয়াদের পরও শান্তি চুক্তির টিকে থাকার পদক্ষেপ কি নেওয়া হবে এমন প্রশ্নে লেভিট বলেন, ট্রাম্প ইউরোপীয় দেশ ও ন্যাটোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যেন একটি দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত হয়। এদিকে পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন, শঙ্কিত যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে প্রচলিত সামরিক অস্ত্রাগারের বিশাল আকৃতি, পাশাপাশি চীন তার পারমাণবিক বাহিনীর আকার ও সক্ষমতা দ্রুত ও টেকসই বৃদ্ধির জন্য কাজ শুরু করে দিয়েছে। মার্কিন কৌশলগত কমান্ডারের কমান্ডার জেনারেল অ্যান্টনিও কট মার্চ মাসে কংগ্রেসকে বলেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীনের সেনাবাহিনী প্রস্তুত হবে। এর জন্য স্থল, আকাশ, সমুদ্র থেকে হামলা শুরু করতে পারে। পারমাণবিক অস্ত্র তারা সমৃদ্ধ করতে শুরু করেছে। ২০২৩ সালে জাতীয় প্রতিরক্ষা নীতিতে চীন তার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা কোনো পরিস্থিতিতেই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, প্রথমে ব্যবহার নয়। এই নীতিতে প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে যে যে সমস্ত দেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই সেসব রাষ্ট্রের বিরুদ্ধে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং ব্যবহারের হুমকিও দিবে না। এক প্রশ্নের জবাবে বেইজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একটি পারমাণবিক যুদ্ধে জেতা জয় নয়, এটি চালানো উচিত নয়। চীন আত্মরক্ষার পারমাণবিক কৌশল মেনে চলে এবং প্রথমে ব্যবহার নয় এই নীতি অনুসরণ করে। চীনের সামরিক শক্তি সম্পর্কে তাদের বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন বলছে, চীনের জনসাধারণের অবস্থানের সত্ত্বেও তাদের কৌশল সম্ভবত প্রচলিত আক্রমণের প্রতীকের প্রথম ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তার পারমাণবিক শক্তি, কমান্ড ও নিয়ন্ত্রণের কার্যকারিতা হুমকির মুখে ফেলে অথবা পারমাণবিক হামলার প্রভাবের কাছাকাছি। গত বছরের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদনে পেন্টাগন দাবি করেছে, তাইওয়ানের প্রচলিত সামরিক পরাজয় যদি কমিউনিস্ট শাসনের দিকে টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে, তাহলে বেইজিং প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে। এদিকে ৭৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে সুপারিশ করেছেন পদোন্নতি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। যাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড 1 এ ১২ জন এবং গ্রেড 2 তে ৩২ জন ও গ্রেড 3 তে ৩৪ জন কর্মকর্তাও রয়েছে। পাসপোর্ট না থাকলেও বিদেশিরা বাংলাদেশের ভোটার হতে পারবে, জানালো নির্বাচন কমিশন। এখন থেকে কোনো প্রবাসীর পাসপোর্ট না থাকলেও তাকে ভোটার করা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহনুর খানের এই করা এসওপি থেকে তথ্য জানা যায়। এসওপিতে বলা হয়েছে, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী ৩ প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এক্ষেত্রে কিছু কাজ করতে হবে, নিচে সেগুলো দেওয়া হয়েছে। অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ এলাকা হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা থানার জন্য
অতিরিক্ত তথ্য সম্বলিত বিশেষ তথ্য ফরম, মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি, মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টের কপি, বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদের কপি, পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি। গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ফিলিস্তিনের গাজা শহর দখলের সামরিক পরিকল্পনা অনুমোদন করেছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কার্টোস। গাজা শহর বাস্তব দখলের জন্য 60,000 রিজার্ভ সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠককে গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে যে আলোচনা হচ্ছে সেটি খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখছে না ক্রেমলিন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের ব্যাপারে আলোচনা করতে আরও 2 নেতাকে আহ্বান জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে বৈঠকের প্রচেষ্টার বিষয়টি সামনে আসে এমন এক সময় যখন গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আলাস্কায় পুতিনের সঙ্গে সোমবার হোয়াইট হাউসের 7 ইউরোপীয় নেতা ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্প মনে করেন এই সংঘাতের সমাধান করা খুব কঠিন কাজ, তবে তিনি স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী। মুম্বাই ও মহারাষ্ট্রে বৃষ্টি বন্যায় 6 জনের মৃত্যু, নিখোঁজ 5। ভারতের মহারাষ্ট্র ও মুম্বাইয়ের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও দুর্যোগে 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে 5 জন। মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য জানিয়েছে। প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের একাধিক জেলা। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। নানা স্থানে ধস ও প্রাণহানির ঘটনাও ঘটছে। উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠানোয় চীনা নাগরিককে 8 বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ায় অবৈধভাবে অস্ত্র সামরিক সরঞ্জাম পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত এক চীনা নাগরিককে 8 বছরের কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত 42 বছর বয়সী সিংহা ওয়েন উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে চোরাই পথে এই সমস্ত সামগ্রী পাঠিয়েছে এবং এর বিনিময়ে পেয়েছে প্রায় 20 লক্ষ মার্কিন ডলার। ট্রাম্পের শুল্কের প্রভাবে 4 বছরের মধ্যে সর্বোচ্চ রপ্তানি কমল জাপানের। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে গত জুলাই মাসে জাপানের রপ্তানি গত 4 বছরের মধ্যে সর্বাধিক হারে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি তথ্য বলছে, এই বছরে 2.6% রপ্তানি কমেছে। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত যুক্তরাষ্ট্রের এককভাবে 10.1% হ্রাস পেয়েছে। এর মধ্যে মোটরযান, গাড়ি, বাস ও ট্রাক রপ্তানি কমেছে 28.4%। সেই সঙ্গে অটো পার্টসের রপ্তানি কমেছে 17.4%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উৎপাদনশীলতা বাড়াতে এবং বিপুল বাণিজ্য ঘাটতি কমাতে বিষয়ব্যাপী নানা ধরনের আমদানি শুল্ক আরোপ করেছে। জাপানের উপর তিনি প্রথমে 10% শুল্ক, সাধারণ শুল্ক, গাড়ির উপর 17.5% শুল্ক আরোপ করেন। সম্প্রতি জাপান এক বাণিজ্য চুক্তি করেছে, যার ফলে 25% পর্যন্ত বাড়ানো পারস্পরিক শুল্ক কমে 15% নেমেছে। জাপানি গাড়ি শুল্ক 15% নামানোর কথা থাকলেও এখনও তা কার্যকর হওয়ায় টোকিওর জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, এখনও তা কার্যকর না হওয়ার কারণে। এই অবস্থায় প্রায় 8% কর্মসংস্থানের সঙ্গে জড়িত জাপানের অটোমোবাইল শিল্প চাপে পড়েছে। তবে এই সপ্তাহের মধ্যে তথ্যে দেখা গেছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো করে বার্ষিক 1.1% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। এবার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। যদিও 2020 সালে ডোনাল্ড ট্রাম্প অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, মঙ্গলবার খোলা অ্যাকাউন্টের প্রথম পোস্টে লেখা ছিল, আমেরিকা, আমরা ফিরে এসেছি, কেমন আছো টিকটক। 7 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপের সঙ্গে 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটিতে প্রায় 4,000 অনুসারী যুক্ত হয়। অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে বর্তমানে 1,51 লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। যদিও তার সর্বশেষ পোস্ট ছিল 2024 সালে 5 নভেম্বর নির্বাচনের দিন। ট্রাম্প স্বীকার করেছেন, তরুণ ভোটারদের সমর্থন আদায়ে টিকটক তাকে বড় ভূমিকা রেখেছে, যা তাকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হতে সহায়তা করেছে। এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা করছে ইসরায়েলিরা। ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরায়েলের তরুণ অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল এবার সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কোনিত্রা প্রদেশে নতুন একটি বসতি স্থাপনের চেষ্টা করেছে। সিরিয়া এই এলাকাটি 1974 সালে বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কোনিত্রার বীর আজম গ্রামে পৌঁছে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, সঙ্গে আনা কাঠের ছাঁচের মধ্যে কংক্রিট ঢালছে। একটি ফ্রেমে পরিকল্পিত বসতি ইউনিটটির নাম ধরা পড়ে, নেহে হাবাসান, যা সিরীয় ভূখণ্ডে বসানোর চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 706। পাকিস্তানে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 706 জনের। সেনাবাহিনীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। সর্বশেষ আপডেটে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, 24 ঘন্টা অন্তত আরও 24 জনের মৃত্যু হয়েছে। এর ফলে 26 জুন থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 706 জনে এসে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 965 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া এলাকায়, যেখানে এখন পর্যন্ত 427 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চান একজন চিকিৎসক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই গুলিবিদ্ধ আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় গোয়েন্দা পুলিশের লোকেরা আমার হাসপাতালে আসে, ওই সময় নতুন গুলিবিদ্ধদের ভর্তি না করাতে ডিবি চাপ দেয় বলে জবানবন্দি দিয়েছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন অধ্যাপক মাহফুজুর রহমান। এবার হত্যা মামলায় গ্রেফতার হলেন অভিনেতা সিদ্দিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গুলশান থানা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। মামলা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম 12 আগস্ট সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতি শোনানোর জন্য আজকের দিন ধার্য করেছে। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের 19 জুলাই গুলশানে সোমবান টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী। ওই দিন জুমার নামাজের পর আসামিদের ছোড়াগুলিতে আহত হন। ঢাকা মেডিকেলে তাকে নেওয়া হলে তিনি ওখানেই মৃত্যুবরণ করেন। পারভেজের বাবা সবুজ গুলশান থানায় মামলা করে। হামাসের 60 দিনের যুদ্ধবিরতির জবাবে যা বলছে ইসরায়েল। হামাসের দেওয়া 60 দিনের যুদ্ধবিরতির জবাবে প্রস্তাব করেছে ইসরায়েলের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে 2 জন কর্মকর্তা। ইসরায়েল অবস্থান স্পষ্ট করে, যুদ্ধ কেবল শেষ হবে তখন যখন গাজায় থাকা 50 জন জিম্মির, যাদের মধ্যে 20 জন জীবিত, সবাইকে মুক্ত করে দেওয়া হবে। হামাসের প্রস্তাব অনুযায়ী 10 জন জীবিত, 18 জন মৃত জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দী এবং অপ্রাপ্ত বয়স্ক নারীও রয়েছে, তাদের মুক্তি চায়। এছাড়া ফিলিস্তিনিদের মানবিক দিক বিবেচনায় গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার ও আরও বেশি ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ চায়। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন পাকিস্তানের হাই কমিশনার। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় পাকিস্তানের রাষ্ট্রীয় নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশি রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান তিনি। তাৎক্ষণিকভাবে উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ইতিহাস, অভিন্ন বিশ্বাস, সাংস্কৃতিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আশা করেন পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।